হ্যালো বন্ধুরা, সিটেট পরীক্ষার বাংলা ক্লাসে আবারও আপনাদের স্বাগতম জানাই। তো আজকে আমরা একটু প্রশ্ন সলভ করব। তো পেডাগোজি প্রশ্নের কারেক্ট আনসারগুলো কী হয় আপনারা আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানিয়ে দিন কারেক্ট আনসার কোনটি হবে, তাতে করে আপনাদের শিকনটাও কিন্তু খুব ভালো হবে। সুতরাং প্রথম প্রশ্ন দেখুন, শিকন কী। তো আপনারা কমেন্ট করবেন কারেক্ট আনসার কী, তখন আপনাদের শিকন কতটুকু হয়েছে সেটা আপনার নিজে থেকে নিজেরা বুঝতে পারবেন। তাই প্রথম প্রশ্ন শিকন হলো অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ, উভয়ই না কোনোটি নয়। তো এই ক্ষেত্রে দেখুন তো কারেক্ট আনসার কী হয় বন্ধুরা, শিকন কি। দেখুন শিকন হচ্ছে কি অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ হয় না। ঠিক আছে, যখন নিরপেক্ষ হবে না তখন উভয়ই হওয়ার চান্স নাই, কোনোটি হওয়ার চান্স নাই। সুতরাং অনুশীলন সাপেক্ষ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, শিশুদের উচ্চারণ ছন্দ যতিচিহ্ন শেখাতে হবে। শিশুদেরকে উচ্চারণ শেখাবো, ছন্দ শেখাবো, যতিচিহ্ন শেখাবো কিসের মাধ্যমে? আবৃত্তির মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দেখাও বলার মাধ্যমে, না কোনোটি নয়। শিশুদের দেখুন ছন্দ যেহেতু এখানে আমাদের উল্লেখ রয়েছে, ছন্দ গল্প পড়তেও কিন্তু আমরা যতিচিহ্ন পাই, উচ্চারণ পাই। তারপর দেখা এবং বলার মাধ্যমে যদিও না থাকে, তো দেখুন এখানে কোনোটি হবে না, গল্প বলার মাধ্যমে থাকছে না, কারণ যেহেতু ছন্দ, ছন্দ আমরা কোথায় পাই? ছন্দ এবং অলঙ্কার। ছন্দ আমরা শুধুমাত্র কবিতার আবৃত্তির ক্ষেত্রে আমরা কি পাই? আমরা ছন্দ পাই। সুতরাং এই ক্ষেত্রে আবৃত্তির মাধ্যমে ইজ দ্য রাইট আনসার। তো তার পরবর্তী প্রশ্ন, শিক্ষা দানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট করুন তো। শিক্ষা দানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? ছাত্রদের সঙ্গে কথোপকথন, শিক্ষকদের দৈহিক সৌন্দর্য, মিষ্ট ভাষা ব্যবহার, বিষয়ের গভীরতা। এই ক্ষেত্রে শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু চারটি উপাদানই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যদি বলতে যাই, ছাত্রদের সঙ্গে কথোপকথন খুব ভালো করে করতে হবে, তখনই কী হবে? শিক্ষা দানের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দৈহিক সৌন্দর্য, এটাও কিন্তু ফ্যাক্টর পড়ে শিক্ষাদানের ক্ষেত্রে। মিষ্ট ভাষা ব্যবহার, সেটাও শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু মিষ্টি ভাষায় কথা বলতে হয়। বিষয়ের গভীরতা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষাদানের ক্ষেত্রে আমরা বিষয় সম্বন্ধে, যে টপিক সম্বন্ধে আলোচনা করছি, টপিক যদি আমরা ভালো করে শিক্ষকদের বোঝাতে না পারি, টপিকের ভিতরে না গিয়ে যদি সম্পূর্ণ কনসেপ্ট যদি তাকে বোঝাতে, কনসেপ্ট বিল্ড আপ যদি না করতে পারি, তাহলে শিক্ষাদান কিসের? তো এখানে কারেক্ট আনসার যদি উপরে সবকটি থাকতো তাহলে এটা কারেক্ট আনসার হতো, কিন্তু এই চারটা থেকে সবচেয়ে বেশি হাইলাইটেড হচ্ছে কি? বিষয়ের গভীরতা। ঠিক আছে, আর এখান থেকে যে কোনো আপনাদের তিনটা বা চারটা দিয়ে যদি যে কোনো তিনটা দিয়ে যদি উপরে সবকটি দেয়, তাহলে আপনারা উপরে সবকটি টিকমার্ক দিবেন। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন, অর্থাৎ প্রাচীন অনুবর্তন যেটা তত্ত্ব, এই অনুবর্তন তত্ত্ব কে দিয়েছিলেন সেটা আপনারা সিডিপিতে কিন্তু আপনারা পেয়েছেন। সিডিপি আপনারা যারা স্টাডি করেছেন তারা এই মুহূর্তে কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন ভাই। তাড়াতাড়ি কমেন্ট করতে কোয়েশ্চেন, আপনারা এইভাবে কমেন্ট করবেন কোয়েশ্চেন নাম্বার 4 ক খ গ ঘ, বা ক খ গ ঘ লিখতে অসুবিধা হলে আপনারা এইভাবে ABCDও লিখতে পারেন। ঠিক আছে, তো 4-এর কারেক্ট আনসার কী হবে? 4-এর কারেক্ট আনসার হবে আমাদের পেভলভ। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? একটা শিক্ষক যখন পাঠদান করবেন তখন তিনি কিসের উপর জোর দিবেন? আমরা একটু আগে কিন্তু ডিসকাস করছি, পুস্তকের উপর, বিষয়বস্তুর উপর, শিক্ষা উপকরণের ব্যবহার উপর, কোনোটি নয়। এখানে পাঠদান করলে শিক্ষক মহাশয় 1 নম্বরে বিষয়বস্তুর উপর কিন্তু জোর দেবেন, এবং TLM-এর উপরে কিন্তু জোর দিতে হবে। তো TLM ছাড়াও কিন্তু আমরা শিক্ষাদান করতে পারি, কিন্তু বিষয়বস্তুর উপর কিন্তু আমাদের বিশেষ জোর দিতেই হবে, কারণ যে কনসেপ্ট আমরা বোঝাতে চাইছি, শিশুরা যদি কনসেপ্টই যদি নাই বা বুঝে, তাহলে শিক্ষকের পাঠদান সার্থকতা কখনো প্রকাশ পায় না। সুতরাং বিষয়বস্তুর উপর ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র বলা হয়, প্রথমে সূত্র আলোচিত হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয়, কোনোটি নয়। দেখুন প্রথমে সূত্র বলা হয় আর প্রথমে সূত্র আলোচিত হয়, দুটা কিন্তু সেম জিনিস। তো যেহেতু সেম জিনিস বলেছে, সুতরাং উপরে ক খ দুইটা নেই। সুতরাং আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয় আমরা জানি, আর অবরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র বলা হয় বা সূত্র আলোচিত হয়। আর শুধু সূত্র আলোচিত হয় সেটা হবে না, শুধু অনলি হবে না, আরোহী পদ্ধতিতে হবে কি?
আরোহী পদ্ধতিতে উদাহরণ থেকে সূত্রের দিকে নেওয়া হয়, আর অবরোহী পদ্ধতিতে প্রথমে সূত্র থেকে উদাহরণের দিকে নেওয়া হয়। শুধু এখানে হয় না, সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে রং হয়ে গেল। ঠিক আছে, 2 হবে না, সূত্র হবে না, কারণ কি অবরোহী পদের সূত্র হয়, আরোহী পদের সূত্র হয় না। কথনের পরিস্থিতি কীরকম? নেক্সট প্রশ্ন, কথনের পরিস্থিতি কীরকম? বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, না উপরের সবগুলি? তো কথনের পরিস্থিতি বিনিময়ের মাধ্যমে আমরা কি করতে পারি? কথাবার্তা হয়। যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার কথা রিপ্লাই করবেন। ঠিক আছে, আমি আপনার কথা রিপ্লাই করবেন, আমি আপনার কথা রিপ্লাই করব, এটা হচ্ছে বিনিময় ভিত্তিক। আংশিক বিনিময় ভিত্তিক, কারণ আমি আপনাদের বলেছি যে আপনারা এখানে কমেন্ট বক্সে জানিয়ে দিন কারেক্ট অ্যান্সার কতগুলি। একজন দুইজন হয়তো আপনারা হয়তো কেউ কমেন্ট দিচ্ছেন না, কিন্তু আপনারা দেখছেন, সেটা হচ্ছে কি একতরফা। আমি আপনাদেরকে কথা বলে যাচ্ছি, আপনারা শুনছেন কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছেন না, সুতরাং সেটা হচ্ছে একতরফা। আবার কেউ কেউ কী করছেন, 2-4টা প্রশ্নের আনসার কমেন্ট করছেন, বাকিগুলো আপনারা কমেন্ট করেননি আমার প্রশ্নের উত্তরে, এটা হচ্ছে আংশিক বিনিময় ভিত্তিক। আর সবগুলি প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে জানাচ্ছেন এক এক করে, এটা হচ্ছে সম্পূর্ণ বিনিময় ভিত্তিক। সুতরাং কথনের পরিস্থিতি কীরকম হয়ে গেল? উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। কথা বলার দক্ষতা অর্জন নিচের কোনটির দ্বারা বোঝায় না? এখানে দেখুন না বলেছে, এই নাটা কিন্তু পরীক্ষার হলে আমরা ভালো করে দেখে নেবেন আপনারা। কথা বলার দক্ষতা অর্জন নিচের কোনটির দ্বারা বোঝায় না? সঠিক স্বরনিক্ষেপ, বলার সাবলীল গতি, অস্পষ্ট উচ্চারণ, না বাকপটুত্ব? তো কথা বলতে গেলে কিন্তু আমাদের অস্পষ্ট উচ্চারণ হতে হয় না, সুতরাং এখানে অস্পষ্ট উচ্চারণ ইজ দ্য রাইট অ্যান্সার। উচ্চারণটা স্পষ্ট হতে হবে কথা বলার ক্ষেত্রে। শিক্ষার্থীদের রস চেতনা অর্থাৎ রস চেতনা জাগরিত হয়। আমরা শিক্ষার্থীর মধ্যে রস চেতনা জাগরিত করতে পারি কবিতা পাঠে, গদ্য পাঠে, গল্প পাঠে, না কোনোটি নয়? রস আমরা বলি না কাব্যের রস, তো কাব্যের রস কোথা থেকে আসে? কাব্য মানে কি? অনেকগুলি কবিতা মিলেই তো কাব্য হয়। সুতরাং কবিতা পাঠে কি হয়? ছন্দ এবং অলঙ্কার যুক্ত করে যখন আমরা এটা কবিতা পাঠ করি, সেখান থেকে কিছুটা রস আস্বাদন হয়। ঠিক আছে, সুতরাং রসযুক্ত পাঠ যেটা, সেটা হচ্ছে কি আমাদের কবিতা পাঠ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? দেখুন, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? পুস্তকের মান, পুস্তকের বহিরঙ্গের আকার, পুস্তকের ছাপা ও মুদ্রণ, না পুস্তকের দাম? পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি পুস্তকের দাম দেখে কিন্তু আমরা পুস্তক নির্বাচন করি না। পুস্তকের দাম যতই বেশি হোক কম হোক সেটা কোনো ফ্যাক্টর করে না। পুস্তকের বহিরঙ্গের আকার, দেখুন পুস্তকের বাইরে একটা সুন্দর একটা মানে ফ্রন্ট পেজ যেটাকে বলতে পারি, ফ্রন্ট পেজটা অনেক সুন্দর দিয়েছে, কিন্তু ভিতরে পড়ে আমরা ধরে নিন আপনারা সিটেড বাংলা ভাষার একটা বই কিনলেন, বাংলা পেডাগজি, তার পুস্তকের দাম অনেক বেশি, ধরে নিন অনেক বেশি 500 টাকা। তো 500 টাকার বই যে অনেক ভালো হবে আর 50 টাকার বই যে অনেক খারাপ হবে সেরকম কোনো কথা নয়। সুতরাং পুস্তকের দামের উপরে নির্ভর করছে না। পরিষ্কার ছাপা ও মুদ্রণ সেটাও কিন্তু ফ্যাক্টর করে না, কারণ শুধু যে পরিষ্কার এবং ছাপা হলে যে সবগুলো বই ভালো হবে সেটা কোনো কথা নয়। পরিষ্কার ছাপায় কিন্তু সবগুলো থাকতে পারে, পরিষ্কার মুদ্রণে থাকতে পারে, কিন্তু ভিতরে কন্টেন্ট ভালো নয়, আপনি পড়ে কোনো কিছু বুঝতে পারছেন না, আপনার টপিকের সঙ্গে কোনো রিলেটেড কোনো কনসেপ্ট পাচ্ছেন না, সেটা বুঝে আপনি কিছু বুঝতে পারছেন না। তার মানে পরিষ্কার ছাপা এবং মুদ্রণ হলে কি আপনার বইটা সার্থক? মোটেই না। পুস্তকের বহিরঙ্গ আকার, পুস্তকের বইয়ের ফ্রন্ট পেজ যেটা বলতে পারি, বা প্রথম পেজ বা ফ্রন্ট পেজ যেটা, সেটা অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর, কিন্তু ভিতরেগুলো কিন্তু ভালো নয়, তাহলে কিন্তু আপনার বইটা ভালো না। সুতরাং তার মূল ভিত্তি কি? পুস্তকের মান কি, পুস্তকের মানটা কি, পুস্তকের ভিতরে কি রয়েছে, পুস্তকের কন্টেন্ট কি রয়েছে, ভালো রয়েছে কিনা না, সেটা আপনি পড়ে আমি ঠিকঠাক বুঝতে পারছি কিনা না। সুতরাং পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হচ্ছে পুস্তকের মান কতটুকু রয়েছে। ঠিক আছে ভাই, বোঝা গেল? শিশুদের মুখ না তুলে কথা বলার অভ্যাস হলো লজ্জাবোধ, নিজের প্রতি আস্থার অভাব, একটা মুদ্রাদোষ, না ভয়? শিশুরা অনেক সময় দেখবেন মুখ না তুলে কথা বলার অভ্যাস, তারা কিন্তু মুখ না তুলে অনেক সময় কথা বলে, এটা তার একটা মুদ্রাদোষ বলতে পারেন, অর্থাৎ তার একটা দোষ, এটা আমরা বলতে পারি।
শিশুর কথন অভ্যাস গঠনের উপযুক্ত ক্ষেত্র। কথন অভ্যাস গঠনের গৃহ, নিজের পরিবেশ, বিদ্যালয় না কোনোটি নয়। কথন সেটা একয়ার বা অর্জন করে সেটা ঘর থেকে, কিন্তু অভ্যাসটা গঠন হয় কোথায়? বিদ্যালয়ে। বুঝাতে পেরেছি? ভাষা তার ডেভেলপড হয় বা ভাষাটা অর্জন হয় ঘর থেকে, নিজের ঘর থেকে বা নিজের পরিবেশ থেকে। ভাষাটা কি করে সে অর্জন করে? স্কুল থেকেও অর্জন করে, নো ডাউট। উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। যদি এখানে হতো কি যে ভাষার আয়ত্তীকরণ কোথা থেকে হয়, তো উপরে সবগুলি কারেক্ট আনসার। কিন্তু যেহেতু বলেছে কথন অভ্যাস কোথা থেকে গঠন হয়, সুতরাং সেটা হবে কি? বিদ্যালয়ে। অধিক সময়ে স্বল্প পাঠ হয় কোন পাঠে? অধিক সময় স্বল্প মানে অনেক সময় আমরা পড়ব, কিন্তু আমরা পড়াটা কম হবে। অনেক সময় ধরে আপনি পড়ছেন, কিন্তু পড়াটা আপনার কম হবে। মানে তুলনামূলক ধরে নিন একটা পেজে 10 পেজ রয়েছে, সেই 10 পেজটা আপনি পড়তে সময় আপনার অনেক সময় লেগে যায়। এটা কোন ধরনের পাঠ করলে হবে? সরব পাঠ, নীরব পাঠ, না সরব নীরব মিলিত পাঠ, না কোনোটি নয়? আপনি টেস্ট করে দেখবেন, যখন আপনি সরব পাঠ করবেন, লাউড রিডিং যখন করবেন, মানে পড়া মানে কি? হোয়াট ইজ পড়া? হোয়াট ইজ রিডিং? আমরা যদি হোয়াট ইজ রিডিং যদি আমরা বলি, হোয়াট ইজ রিডিং? হোয়াট ইজ রিডিং বলুন তো, রিডিং কি? আপনি দেখে দেখে পড়ে নিলেন, সেটা রিডিং। কিন্তু না ভাই, সেটা এই জিনিসটা পড়ার পর এখানে কি রয়েছে, বা এটা আপনি এই লাইনটা পড়ে আপনি কি বুঝলেন, পড়ে আপনাকে কিছু একটা বুঝতে হবে, দ্যাট ইজ কল রিডিং। শুধু দেখে দেখে পড়ে নিলেন, সেটা কিন্তু রিডিং হলো না, অ্যাকুরেট রিডিং হলো না। রিডিং তখন হইবে পড়বেন, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, এটাই হচ্ছে অরিজিনাল রিডিং। পড়ে আপনাকে বুঝতে হবে যে আপনি কি পড়লেন। তো পড়ে যদি বুঝতে হয়, তাহলে আমরা অধিক সময় পড়ি, কিন্তু আমাদের কম পড়া হয়, মানে সেটা সরব পাঠ। যখন আপনি জুড়ে জুড়ে পাঠ করবেন, এটা টেস্টিং করে দেখবেন, জুড়ে যখন পড়বেন তো অনেক সময় লেগে যায় কম পড়তে। কম পড়া মানে কি বুঝিয়ে দিলাম তো আপনাদের। তারপর দেখুন, স্বল্প সময়ে অধিক পাঠ, কম সময়ে অধিক পাঠ হবে কোন ধরনের পাঠে? কম সময়ে পড়বেন, কিন্তু পড়াটা আপনার বেশি হবে, সেটা হবে সাইলেন্ট রিডিং বা নীরব পাঠে। ঠিক আছে ভাই? নীরব পাঠে যখন আপনি সাইলেন্টলি পড়বেন, আপনি টেস্ট করে দেখবেন, সাইলেন্টলি যখন আপনি পড়বেন মনোযোগ সহকারে, তখন আপনি কম সময়ে অনেক বেশি পড়তে পারেন, অনেক বেশি বুঝতে পারবেন। শিশুর দোষমুক্ত উচ্চারণের জন্য গুরুত্ব সবচেয়ে বেশি কার বেশি? একটা শিশুর উচ্চারণের ক্ষেত্রে যদি তার দোষটা মুক্ত, অর্থাৎ একটা শিশু উচ্চারণ করতে তার ভুল হচ্ছে, এই ভুলগুলো সংশোধনের দায়িত্বটা কার বেশি? গৃহের, পরিবেশের, বিদ্যালয়ের, না উভয়ের? এখানে আলটিমেটলি কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান তো। কোয়েশন 15 কী হবে ভাই? তাড়াতাড়ি প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা কমেন্ট বক্সে জানান কারেক্ট আনসার কী হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমি বলে দিই, কারেক্ট আনসার হচ্ছে বিদ্যালয়ের। সর্বোত্তম প্রত্যক্ষ শিক্ষণ উপকরণ হিসাবে বিবেচ্য। সর্বোত্তম প্রত্যক্ষ, সবচেয়ে ভালো ডাইরেক্ট শিক্ষণ উপকরণ, সবচেয়ে ডাইরেক্ট যেটা আমরা বলতে পারি সবচেয়ে ভালো এবং ডাইরেক্ট টিএলএম হিসাবে কোনটা বিবেচ্য? ব্ল্যাকবোর্ড, না শিশু বাস্তব পাঠ্যপুস্তক, কম্পিউটার ডিস্ক, না কোনোটি নয়? সবচেয়ে বেস্ট যদি আমরা টিএলএম বলি, তাহলে আমরা বলবো শিশু বাস্তব পাঠ্যপুস্তক। মানে শিশু যে লেভেলে পড়াশোনা করে, ওই লেভেলের পাঠ্যপুস্তক তার কাছে সবচেয়ে ভালো টিএলএম। কারণ ছোটো ছোটো বইতে আপনারা দেখবেন, ছোটো ক্লাসের বইতে অনেক পিকচার দিয়েও কিন্তু পড়াশোনা হয়, শুধুমাত্র পিকচার দিয়ে কিন্তু হচ্ছে। রাজ্যিক প্রাথমিক স্তরের শিক্ষাবর্ষকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কারেক্ট আনসার হবে এখানে 3টি স্তরে ভাগ করা হয়েছে, 3টা স্টেজ রয়েছে। শিক্ষাই মাতৃভাষার মাতৃদুগ্ধ উক্তিটি কার? শিক্ষাই মাতৃভাষার মাতৃদুগ্ধ, এই কথাটা কে বলেছিলেন? কারেক্ট আনসার বলেছিলেন, কে বলেছিলেন? রবীন্দ্রনাথ। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম আপনাদের। ভাষা শিক্ষার মূল কথা হলো, ভাষা শিক্ষার মূল কথা হলো, তো ভাষা শিক্ষার মূল কথা কি? ভালোভাবে পড়তে পারা, লেখা ও পড়া শেখা, ঠিকমতো গুছিয়ে কথা বলা, না চিন্তাকে বাণীমূর্তি দেওয়া? তো ভাষা শিক্ষার মূল কথা হচ্ছে চিন্তাকে বাণীমূর্তি দেওয়া। আপনি যেটা চিন্তা করছেন, সেই চিন্তাটা যেন বাণীমূর্তি হয়। ঠিক আছে?
পঠন দক্ষতা অর্জনের উপযুক্ত সময়। এটা আছে, পঠন দক্ষতা অর্জনের সবচেয়ে ভালো সময় কোনটি? পঠন দক্ষতা অর্জনের উপযুক্ত সময় কোনটি? প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠন দক্ষতা অর্জন হয়, তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে না পঞ্চম শ্রেণীতে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পঠন দক্ষতা সবচেয়ে বেশি অর্জনের সময় বা সবচেয়ে বেশি অর্জন হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। ঠিক আছে, চলে যাচ্ছি। বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতিটি হলো, বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতি কি? বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা, বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, স্থানীয় আদিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা, না উপরের সবগুলি? তো কারেক্ট অ্যান্সার কি হয় আপনারা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনারা যদি কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সার না জানান তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা হাই হবে না। সুতরাং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে জানাবেন। তো বাংলা ভাষা শিক্ষাদানের মূল নীতি কী? বাঙালির মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করা, এটাও কারেক্ট। বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, সেটাও ঠিক আছে। স্থানীয় আদিবাসীদের মধ্যে ভাষা সম্পর্কে পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা, সেটাও আমরা মানতে পারি। সুতরাং কারেক্ট আনসার হবে কোনটি? উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। একটা শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার যেটি অতি দরকারি, একটা শিশুর মৌলিক চিন্তার বিকাশ করতে গেলে ভাষার দিক দিয়ে কোনটা সবচেয়ে বেশি দরকারি? উচ্চারণ, ব্যাকরণবোধ, রসবোধ, না কোনোটি নয়? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার করলে হবে, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই, এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে রসবোধ থাকতে হবে তার মধ্যে, অর্থাৎ সে ওই জিনিসটা পড়ে সেটা থেকে মজা পেতে হবে, আনন্দ পেতে হবে, সেটা থেকে রস আস্বাদন করতে হবে, তখন তার মৌলিক চিন্তার বিকাশ হবে। শিক্ষাকে পাঠ চলাকালীন আরও আকর্ষণীয় করতে শিক্ষককে জানতে হবে। ধরে নিন একজন শিক্ষক একজন ক্লাস পরিচালনা করছেন, তিনি ক্লাস কন্ডাক্ট করছেন, ক্লাস চলছে। তো এই ক্লাস যে চলছে, এই চলাকালীন ক্লাসকে, চলন্ত ক্লাসকে, ঠিক আছে ভাই, তো চলন্ত ক্লাসকে আরও অ্যাট্রাকটিভ করতে গেলে শিক্ষককে কি করতে হবে? বিধিবদ্ধ শিক্ষা জানতে হবে শিক্ষকের, নাকি নিয়মানুবর্তিতা জানতে হবে, নাকি অভিনয় করতে হবে বা অভিনয় জানতে হবে, নাকি খেলাধুলার মাধ্যমে শেখাতে হবে? তো কারেক্ট आंसर কী হবে এখানে খুব তাড়াতাড়ি কমেंट করুন। तो क्वेश्चन नंबर 23 का सवाल आपके सामने है दोस्तों, आप लोग कृपया उसका आंसर दीजिए, क्योंकि इस तरह का सवाल आपका एग्जाम में आने वाला है दोस्तों। बहुत बढ़िया सा प्यारा सा मीठा सा सवाल है। तो দেখুন শিক্ষাকে পাঠ চলাকালীন সময় আরও যদি আকর্ষণীয় করতে হয় তাহলে শিক্ষককে কী করতে হবে? অভিনয় করতে হবে, কারণ অভিনয়ের মাধ্যমে শিশুরা কী করতে পারে? খুব ভালোভাবে শিখতে পারে, বুঝতে পারে। সুতরাং অভিনয় ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ? একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, এটি শিক্ষাদানের কোন শ্রেণীর প্রশিক্ষণ বলে আপনারা ভাববেন? প্রবন্ধ যেটা বলেছে কি প্রবন্ধ, এটা হচ্ছে একটা কি রচনা প্রতিযোগিতা, এটা অর্থাৎ রচনা প্রতিযোগিতাটা কোন শ্রেণীর প্রশিক্ষণ হবে? সামর্থ্যভিত্তিক, কর্মশালা ভিত্তিক, না পর্যবেক্ষণ ভিত্তিক, না অভিনয় ভিত্তিক? তো যেহেতু প্রবন্ধের মাধ্যমে রচনা লিখবে সেটা হচ্ছে কি কর্মশালা ভিত্তিক, কাজের ভিত্তিতে তার প্রশিক্ষণ হচ্ছে, কাজ করছে সে, কর্ম করছে, কর্মশালা ভিত্তিক। সুতরাং কর্মশালা ইজ দ্য রাইট আনসার। তারপরের প্রশ্ন দেখুন, একটি শ্রেণীকক্ষে বাংলা জানে না এমন ছাত্রের সংখ্যা কম, সেক্ষেত্রে শিক্ষক মহাশয় বাংলা জানে। একটা ক্লাস রয়েছে, আপনি বাংলা ক্লাস নিচ্ছেন, কিন্তু আপনার ছাত্রছাত্রীরা কিন্তু সব ছাত্র কিন্তু বাংলা বুঝে না, সবচেয়ে কম সংখ্যক ছাত্র আছে যারা বাংলা বুঝে, বেশিরভাগ ছাত্রই আছে যারা বাংলা বুঝে না। এই অবস্থায় শিক্ষক মহাশয় কী করবেন? অভিনয় করবেন, বাচিক উপস্থাপন করবেন, পড়ানোর কর্তব্য পালন করবেন, নাকি উচ্চস্বরে পড়াবেন? কোয়েশ্চন নাম্বার 25, কারেক্ট আনসার কী হবে বলুন তো? এটা কারেক্ট আনসার হবে বাচিক উপস্থাপন, মানে বাচিক স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করতে হবে প্রথমে শিক্ষককে। স্পিকিং কোয়ালিটি যদি তিনি ডেভেলপ করেন তাহলে শিক্ষার্থীরা তার স্পিকিং কোয়ালিটিটা বুঝতে পারবে এবং বুঝতে পারবে। সুতরাং স্পিকিং কোয়ালিটিটা কী করতে হবে? ডেভেলপ করতে হবে। বাচিক উপস্থাপন ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন,
ভাষার দক্ষতা হচ্ছে কি একটা চর্চিত শক্তি। আপনারা দেখতে পাচ্ছেন আনসার কিতে দেখিয়ে দেওয়া হয়েছিল। ভাষার দক্ষতা এখানে মানসিক শক্তি, চর্চিত শক্তি, কল্পনার শক্তি না ভাব শক্তি, এটা কারেক্ট অ্যান্সার হবে চর্চিত শক্তি। ভাষার বোধপরীক্ষণ হলো, ভাষার বোধপরীক্ষণটা কি? সুষ্ঠু শিক্ষাদান বা সুষ্ঠু শিক্ষাদান, ভাবের আদান প্রদান, না মনসমীক্ষণ, না কোনোটিই নয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 27। কম সময়ে বেশি প্রশ্ন ডিসকাস করছি, খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব আজকে। ভাষার বোধপরীক্ষণ হলো সুষ্ঠু শিক্ষাদান। কারেক্ট আনসার কী হবে? সুষ্ঠু শিক্ষাদান। নেক্সট, আদর্শ বাংলা কথ্য ভাষাটি কোথায় ব্যবহৃত হয়? এটা একটা ইউনিক প্রশ্ন, আমাদের প্রাইমারি টেটে এসেছিল, প্রাইমারি টেটে। ঠিক আছে, প্রাইমারি টেটের প্রশ্ন, এটা কারেক্ট আনসার হবে বর্ধমান। আচ্ছা, পিতামাতা ও শিশুর সম্পর্কটি কী ধরনের? বহুত বড়িয়া প্রশ্ন। পিতামাতা এবং শিশুর সম্পর্কটা কী ধরনের সম্পর্ক? ত্রিভুজাকৃতি, না উপবৃত্ত, না বৃত্তাকার, না সরল রৈখিক? কারেক্ট আনসার কী হতে পারে? পিতামাতা এবং শিশুর সম্পর্কটি কী ধরনের? ত্রিভুজাকৃতি হবে, না উপবৃত্ত হবে, না বৃত্তাকার হবে, না সরল রৈখিক হবে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে, এখানে দেখুন পিতা মাতা থেকে একটা শিশুর জন্ম হচ্ছে বা এই শিশুর শিক্ষার বিকাশে পিতার অবদান থাকে, মাতার অবদান থাকে, সুতরাং এটা কোন আকৃতির হলো ভাই? ত্রিভুজ আকৃতি, সুতরাং ত্রিভুজ আকৃতি এইটা রাইট অ্যান্সার। ভাষা শিক্ষা উপকরণ হলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে টিএলএম, ভাষা শিক্ষার মধ্যে টিএলএম কে? সহায়ক শিক্ষক, না ছাত্রবন্ধু, না দ্বিতীয় শিক্ষক, না প্রধান শিক্ষক? এখানে ভাষা শিক্ষা উপকরণ বলতে কাকে বোঝানো হচ্ছে? ভাষা শিক্ষা উপকরণ এখানে কে? এখানে কারেক্ট আনসার সহায়ক শিক্ষক। তো সহায়ক শিক্ষক বলতে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার বোঝানো হয় নাই। আমরা সহায়ক শিক্ষক বলতে জেনারেলি অ্যাসিস্ট্যান্ট টিচার বুঝি, কিন্তু সহায়ক শিক্ষক বলতে যে শিক্ষক ছাত্রদেরকে শিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওনাকেই বলা হয় কি? সহায়ক শিক্ষক। সুতরাং এখানে ভাষা শিক্ষার উপকরণ হচ্ছে কি? সহায়ক শিক্ষক। কারণ শিক্ষক যদি ছাত্রদেরকে ভালো করে বুঝিয়ে দেন একটা জিনিস শেখার ক্ষেত্রে, তখন ছাত্ররা খুব ভালোভাবে শিখতে পারবে। সুতরাং এখানে সহায়ক শিক্ষক একটি হচ্ছে টিএলএম। টিএলএম কি? টিএলএম হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারে, দ্যাট ইজ কল টিএলএম। তো এই শিক্ষকের মাধ্যমে, সহায়ক শিক্ষকের মাধ্যমে শিশুরা শিখতে পারছে, সুতরাং সহায়ক শিক্ষক ইজ এ জ্যান্ত টিএলএম। লেখার আগ্রহ বাড়লে কি হবে? বড়িয়া কোয়েশ্চন। লেখার আগ্রহ বাড়লে কি হবে? বাড়ালে কি হবে? ছাত্রদের মধ্যে যদি লেখার আগ্রহটা যদি আমরা বৃদ্ধি করাই তাহলে কি হবে? লেখা আরও মসৃণ হবে, লাবণ্যময় হবে, সুন্দর ও পরিচ্ছন্ন হবে, না যুক্ত বর্ণ সুশ্রী হবে? কারেক্ট অ্যান্সার কী হবে? কী হবে কারেক্ট অ্যান্সার বলুন তো কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি। লেখার আগ্রহ বাড়লে কী হবে? ভাষা আরও মসৃণ হবে, লাবণ্যময় হবে, সুন্দর ও পরিচ্ছন্ন হবে, না যুক্তবর্ণ সুশ্রী হবে? কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে লেখার আগ্রহ বাড়লে লেখাটা কি হয়? সুন্দর এবং পরিচ্ছন্ন হবে, ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখছি, একটি গ্রামের ছাত্র এবং একটি শহরের ছাত্রের মধ্যে মৌলিক পার্থক্য কি? বেসিক ডিফারেন্স কি রয়েছে? একটা গ্রামের ছাত্র এবং একটা শহরের ছাত্রের মধ্যে বেসিক ডিফারেন্স কি? মৌলিক পার্থক্য কি বলুন? তার পোশাক নির্বাচন, না তার আচরণ, না তার মানসিকতা, না তার ভাষাগত? কোনটা কারেক্ট? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলুন তো ভাই। একটা গ্রামের ছাত্র আর শহরের ছাত্রের মধ্যে মৌলিক পার্থক্য কোনটি? তার পোশাক নির্বাচন। গ্রামের ছাত্র শহরের ছাত্রের মধ্যে পোশাক নির্বাচনে কিন্তু থাকে না, আচার আচরণ সবার সমান হয় না। গ্রামে যেরকম ভদ্র আচরণ, অভদ্র আচরণ, শহরেও সেম টু সেম ভদ্র অভদ্র আচরণ থাকে। ভাষাগত দিক দিয়েও কিন্তু ডিফারেন্স থাকে না। মানসিকতার ক্ষেত্রে, মানসিকতার দৃষ্টিভঙ্গি থেকে গ্রামের ছাত্রদের এবং শহরের ছাত্রদের মৌলিক পার্থক্য থাকে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান, পরবর্তী ক্লাসে এই নিয়ে ডিটেলস আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাষার একক কী বলুন? কারেক্ট আনসার কী হবে? ভাষার একক কী? বাক্য, শব্দ, অর্থ, ধ্বনি। কারেক্ট আনসার কি? কোয়েশ্চন নাম্বার 33। ভাষার একক কী? বাক্য, শব্দ, অর্থ, ধ্বনি। কারেক্ট আনসার কী হবে? ভাষার একক কী? তো ভাষার একক হচ্ছে, যারা জানা নেই জেনে যান ভাই, কারেক্ট আনসার হচ্ছে বাক্য। ভাই কাব্যের প্রাণ থাকে কোথায়? কাব্যের প্রাণ কোথায় থাকে বলুন তো? একটা কাব্য, কাব্য মানে কি? অনেকগুলি কবিতা মিলে একটা কাব্য রচিত হয়। তো কাব্যের প্রাণ থাকে, বলা হয়েছে কাব্যের একটা প্রাণ আছে।
কাব্যের প্রাণটা কোথায় আছে? কাব্যের অর্থে আছে, না বাক্যে আছে, না ভাষায় আছে, না সংলাপে আছে? তো কাব্যের প্রাণ থাকে কোথায়? থাকে তার অর্থে। কাব্যের প্রাণ কোথায় আছে? তার অর্থের মধ্যে কিন্তু তার প্রাণ লুকিয়ে আছে। কবিতার মধ্যে কবিতার অর্থ আছে, তাই না? অর্থগুলো বুঝেই তো শিশুরা কী করে? রস আস্বাদন করে, তাই না? সুতরাং কাব্যের প্রাণ কোথায় থাকে? কাব্যের অর্থের মধ্যে থাকে, কবিতার অর্থের মধ্যে থাকে। ভাষা শিক্ষায় অন্যতম ব্যবহারটি হলো, ভাষা শিক্ষায় অন্যতম ব্যবহারটি হলো, ভাষা শিক্ষা যদি একজন খুব ভালো করে ভাষা শিক্ষা আয়ত্ত করে নিতে পারে, তখন সেটা সে ব্যবহার করতে পারবে কোথায়? তার ব্যবসা বাণিজ্যে, কথোপকথনে, না ভাষা বুঝে, না বিদেশ ভ্রমণে। দেখুন এখানে সবটুকুই কিন্তু কারেক্ট। ভাষা শিক্ষা যদি ভালোভাবে করে তাহলে কিন্তু কথোপকথন ঠিকঠাকভাবে করতে পারবে, ভাষা বোঝাও সেটা হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে। কিন্তু বাণিজ্য হবে কারেক্ট আনসার, কারণ সবটির মধ্যে কিন্তু বাণিজ্য নিহিত। বিদেশ ভ্রমণ, বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে। আর বাণিজ্যের মধ্যে ভাষা বুঝে নিহিত আছে। আবার কথোপকথন ছাড়া ব্যবসা বাণিজ্য হবে না। সুতরাং এখানে ব্যবসা বাণিজ্য দ্য রাইট আনসার। অর্থাৎ আমরা বলি না যে তোমার মুখটা এত বাজে রে ভাই, তোমার দ্বারা ব্যবসা বাণিজ্য হবে না, তোমার দ্বারা দোকান চালানো হবে না, তুমি পারবে না, তোমার দোকানে কাস্টমারই আসবে না, তোমার ব্যবহার ঠিক নয়। মানে কি? তার ভাষা শিক্ষাই হয়নি। ঠিক আছে, তাই না? তো আশা করি বুঝতে পারলেন। তো অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। আলঝিপ কি? নেক্সট প্রশ্ন, আলঝিপ কি? কৃত্রিম জীব, উচ্চারণস্থল, আরবি শব্দ, না কোনোটি নয়? কারেক্ট অ্যান্সার কি? আলঝিপ কি? বড়িয়া কোয়েশ্চন। আলজিব হচ্ছে একটা উচ্চারণের যে স্থল, আমরা বলি না আলজিব, আমাদের জীব আছে, জীবের ভিতরে আরেকটা জীব আছে যেটাকে বলা হয় আলজিব। সুতরাং সেটা কি? আমার উচ্চারণ স্থল। নেক্সট, কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার পদ্ধতিকে বলে? কোনো একটা বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে যে আমরা উপনীত হই, এই বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে উপনীত হওয়ার যেটা পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হয় জানেন তো? কী বলা, বলুন তো? কোনো বিশেষ সূত্র থেকে সাধারণ সূত্রে যখন, অর্থাৎ বিশেষ থেকে সাধারণে যাই, এই সূত্র উত্তর সবগুলা কাটে দিন। বিশেষ থেকে সাধারণ, বিশেষ থেকে সাধারণ আমরা কোন সূত্রে যাই? আমরা যাই আরোহী পদ্ধতিতে। আরোহী অবরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ ডিডাকটিভ জানা আছে তো ভাই, অনেক বছর থেকে আপনারা শিখেছেন। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো তার উদাত্ত কণ্ঠস্বর, তীব্র কণ্ঠস্বর, নানা ভাষায় কণ্ঠস্বর, না মৃদু কণ্ঠস্বর? কারেক্ট আনসার কি? বড়িয়া কোয়েশ্চন। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি? এটা কারেক্ট আনসার উদাত্ত কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা উদাত্ত হওয়া চাই, সবার ক্ষেত্রে ফ্রুটফুল হওয়া চাই, সুন্দর হওয়া চাই, ঠিক আছে, সবার বোধগম্য হওয়া চাই, তাই না? সুতরাং উদাত্ত কণ্ঠস্বর ইজ দ্য আদর্শ শিক্ষকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। গট দিস পয়েন্ট? নেক্সট, একটি শ্রেণীকক্ষে অসম পরিবেশ বলতে কি বোঝায়? একটা শ্রেণীকক্ষের পরিবেশটা অসম। অসম বলতে অসম রাজ্য নয় ভাই, অসম বলতে অসম রাজ্য নয়, ঠিক আছে? অসম বলতে কিছু একটা অভাব রয়েছে। কোনটার অভাব রয়েছে? শিক্ষা উপকরণের অভাব, টিএলএমের অভাব রয়েছে। শ্রেণীকক্ষে যদি ছাত্রছাত্রী নাই থাকে তাহলে আর ক্লাসরুম আর হলোই বা কী করে? শ্রেণীকক্ষে যদি ছাত্রই না থাকে তাহলে ক্লাসরুম কেন বলবো? সেটাকে ডাইরেক্ট রুম বলবো, ঠিক আছে? সুতরাং শিক্ষা উপকরণের অভাব, টিএলএমের অভাব। ভাষার উন্নয়ন মানে? নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 40। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। ভাষার উন্নয়ন মানে সমাজের উন্নতি, বাণিজ্যের উন্নতি, ব্যক্তির উন্নতি, না বিদ্যালয়ের উন্নতি? কারেক্ট আনসার কোনটি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। কি হতে পারে কারেক্ট আনসার ভাই? বড়িয়া। ভাষার উন্নয়ন, একজন ব্যক্তির উন্নতি মানে সেই ব্যক্তির যদি ভাষার উন্নতি হয় তার মানে সেটা ব্যক্তির উন্নতি। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। একটু ভাবলেই কিন্তু কারেক্ট আনসার হয়ে যায়। অনেক ইজি ইজি প্রশ্ন আজকের ক্লাসে আমরা নিয়েছি। শারীরিক প্রতিবন্ধকতার অন্যতম কারণ হলো, শারীরিক প্রতিবন্ধকতার অন্যতম কারণ কি? জিনগত কারণ, হরমোনের হ্রাস বৃদ্ধি,
না উপরের দুটি, না কোনোটি নয়। শারীরিক প্রতিবন্ধিতা অর্থাৎ কি বলেছে এখানে, শিশু যে হ্যান্ডিক্রাফট শিশু যে হয়, হ্যান্ডিক্রাফট যেটা বলতে পারি, হ্যান্ডিক্রাফট যদি শিশু হয় তখন সেটা কিসের কারণে হয়? শারীরিক প্রতিবন্ধতার তার অন্য কারণ কি? তার জিনগত কারণে হয়, না হরমোনের কম বেশির কারণে হয়, না উপরে দুটি? এটা কিন্তু জিনগত এবং হরমোন এই দুটার কারণেই কিন্তু হয়ে থাকে। সুতরাং অপশন নাম্বার সি অর্থাৎ উপরের দুটিই কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল কি আমাদের কি কারেক্ট আনসার। শিকন হলো একটি কি, বলুন তো? এই প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের বলতেই হবে, না বললে কী করে হবে? শিকন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, একটা স্থিতিশীল প্রক্রিয়া, কোনো কিছুর প্রয়োগের প্রক্রিয়া কোনোটিই নয়। কারেক্ট আনসার কি? বড়িয়া কোয়েশন, শানদার কোয়েশন ভাই। শিকন হলো একটি কি? শিকন হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শিকনের কোনো শেষ নেই। আমরা বলি না শিকার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। আপনি যে কোনো সময় বাজে কাজ করুন, আপনি মার খেতে পারেন, আর যে কোনো সময় আপনি শিখতে পারেন। শিকার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, ঠিক আছে? সুতরাং শিকন হচ্ছে কি একটা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। ভালো শিকনের জন্য নিচের কোন বিষয়টি শিশুর অভ্যাসের সাথে যুক্ত? একটা ভালো শিকনের জন্য নিচের কোন বিষয়টি শিশুর অভ্যাসের সঙ্গে যুক্ত আছে সেটা আমাদের বলতে হবে। অল্প বয়স থেকে শিকন শুরু, উপযুক্ত অনুশীলন, সঠিক মনোযোগ, উপরের সব কিছু। অর্থাৎ কি, একটা শিশু যদি ভালোভাবে শিখতে চায় তাহলে তার কোন কোন অভ্যাস তাকে গড়ে তুলতে হবে? 1 নম্বর দেখুন, তার ক্ষেত্রে কি সঠিক মনোযোগ সে দিতে হবে। যদি সে সঠিকভাবে মনোযোগ দেয় তখনই কিন্তু সে জিনিসগুলো খুব ভালো করে শিখতে পারবে। যদি তার মধ্যে মনোযোগ না থাকে, পড়ার ক্ষেত্রে তার মন না থাকে, মন না বসে, মনোযোগ না বসে, পড়ার প্রতি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু সে পড়া শিখতে পারবে না, যে কোনো কিছু সে শিখতে পারবে না, নট লিস্ট পড়া। তারপর উপযুক্ত অনুশীলন, সে যা পড়বে সেটার প্রতি অনুশীলন করতে হবে, তাই না? অল্প বয়স থেকে শিখন শুরু করতে হবে। আজকে একটা উদাহরণ, যেমন সিটেট পরীক্ষা আমাদের হবে জুলাইতে বা আগস্টে। আপনি যদি জুন মাসের একদম শেষ দিকে বা জুন মাসে প্রথমে যদি বলুন যে পরীক্ষা জুলাইয়ে হবে, আর আমি শুধু জুন মাসটা পড়বো, জুন মাসটা পড়েই আমি একদম 150-এর মধ্যে 130 প্লাস পাবো, দ্যাট ইজ কল, আমি বলবো ইম্পসিবল। আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন। আপনি জীবনে কোনোদিন কিছু পড়েননি, আপনি জুন মাস সম্পূর্ণ দিনে রাতে আপনি একদম খানি ঘুম সব কিছু ত্যাগ করে আপনি ছেড়ে দিয়ে শুধু পড়তে থাকুন, তবুও আপনি একটা হয়তো পাস করতে পারেন, ক্যাটাগরিক্যালি পাস, সেটা বলা যায়, কিন্তু ভালো নম্বর আপনি পাবেন না। আর আপনি যদি এই 1 মাসে যদি ভালো নম্বর 130 প্লাস পাচ্ছেন, আর যারা আজকে 3 বছর 4 বছর থেকে পড়ছে তাদের কি গতি ভাই? তারার কথা ভাবুন। সুতরাং অল্প বয়স থেকেই কী করতে হবে? শিখন শুরু করতে হবে ভালো শিখন হতে গেলে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি? উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার। গট দিস পয়েন্ট? নেক্সট প্রশ্ন, কারেক্ট আনসার কী হবে কমেন্ট করুন। পরিবার হলো শিক্ষা অর্জনের প্রথাগত সংস্থা, প্রথা বহির্ভূত সংস্থা। এটা কোনো সংস্থাই নয়, উপরের কোনোটি নয়। পরিবার কি? পরিবার প্রথাগত সংস্থা হবে, না প্রথা বহির্ভূত সংস্থা হবে, না এটা কোনো সংস্থাই না, না উপরের কোনোটাই নয়। পরিবার কি? পরিবারটা হচ্ছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে কি বলতে হবে? শুধু পরিবার বললে হবে না, পরিবার হলো শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনটি। দেখুন এখানে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে ভাই, ছোট ছোট জিনিস বুঝতে হয়। পরিবার হচ্ছে শিক্ষা অর্জনের একটা প্রথা বহির্ভূত সংস্থা, প্রথা বহির্ভূত। কারণ প্রত্যেক পরিবারে তো আর সমান সিস্টেম চলে না, প্রত্যেক পরিবারের ক্ষেত্রেও তো একটু সমস্যা রয়েছে, ব্যতিক্রম রয়েছে পরিবারে। সুতরাং সেটা হবে কি? প্রথা বহির্ভূত সংস্থা। নেক্সট দেখুন, সহযোগিতার চাহিদা একটি কি? সহযোগিতার চাহিদা এটা একটা দৈহিক চাহিদা, মানসিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, না সামাজিক চাহিদা? সহযোগিতার চাহিদা, আপনি আমাকে একটু সহযোগিতা করুন ভাই, আমি ওটাও চাই, ঠিক আছে? তো এটা কী ধরনের চাহিদা আমার? এটা আমার দৈহিক চাহিদা, না মানসিক, না প্রাক্ষবিক, না সামাজিক? বলুন তো কারেক্ট আনসার। আমি আপনার কাছে সহযোগিতা চাইছি, সাহায্য চাইছি, এটা আমার কী ধরনের চাহিদা? আপনাদের কাছে চাইছি, অর্থাৎ সমাজের কাছে চাইছি, সবার কাছে চাইছি। সুতরাং দ্যাট ইজ কল সামাজিক চাহিদা।
আমি আপনাদের চাইছি ওই আপনারা ভিডিওতে লাইক করে দিন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ক্লাস প্রতিদিন আমরা নিয়ে আসছি। সিটের পরীক্ষার সম্পূর্ণ বাংলা ভাষার সম্পূর্ণ কনসেপ্ট পুরো আপনারা এই চ্যানেলে আমাদের পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এটা আমার চাহিদা, এটা আমি সহযোগিতায় চাহিদা, আপনাদের কাছে সহযোগিতা চাইছি, দ্যাট ইজ কল, এটা আমার সামাজিক চাহিদা। তারপর দেখুন একজন মনোবিদ রয়েছিলেন, মনোবিদের নাম হচ্ছে কি ভ্যাক্সোলার। সেই ভ্যাক্সোলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় 10 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে না 30 বছর বয়সে। কারেক্ট অ্যান্সার জানা থাকলে তাড়াতাড়ি বলুন। কাছে শেষ পর্যায়ে চলে আসছে। মনোবিদ ভ্যাক্সলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কত বছর বয়সে? কারেক্ট অ্যান্সার 20 বছর বয়সে। ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে? ব্যক্তিত্বের যে অসামঞ্জস্যতা আছে এটা আমরা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করতে পারি? নির্মিত পরীক্ষা, পেপার পেন্সিল পরীক্ষা, ব্যক্তিত্বের বিশ্লেষণ না মনোবিশ্লেষণ? কোয়েশ্চন নাম্বার 47। ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা, এটা হচ্ছে কি পেপার পেন্সিল ইজ দ্য রাইট আনসার। মনোবিদ্যার বিষয়গুলি হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, নৈতিক প্রক্রিয়া না ধর্মীয় প্রক্রিয়া? তো মনোবিদ্যার বিষয়বস্তু হচ্ছে কি বিভিন্ন ধরনের কি? এটা মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের কি? মনোবিদ্যা সাইকোলজি। তো সাইকোলজি কাকে নিয়ে স্টাডি করে? সাইকোলজি নিয়ে স্টাডি করে। সুতরাং মানসিক প্রক্রিয়া, মেন্টাল নিয়ে চর্চা করে, দ্যাট ইজ কল মানসিক প্রক্রিয়া। এখানের বাকিগুলো আমি কেন দেখব, কেন ভাববো? শিক্ষার কি পূরণে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব রয়েছে? শিক্ষার কোন জিনিসটা পূরণ করতে গেলে মনোবিদ্যার যথেষ্ট প্রভাব রয়েছে? যদি আমরা শিক্ষার লক্ষ্য পূরণ করব না উদ্দেশ্য পূরণ না প্রকটতা পূরণ না বিদেহ পূরণ? তো এটা কারেক্ট আনসার হবে শিক্ষার লক্ষ্য পূরণ। টার্গেট পূরণ করতে গেলে আমাদের মনোবিদ্যার প্রয়োগ রয়েছে। তো দেখুন এটা হচ্ছে এবারের মতো শেষ প্রশ্ন। 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়সকালকে কী বলা হয়? কোন স্তর? 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়স, 1.5 বছর থেকে যদি 2.5 বছর বয়স পর্যন্ত এই সময়কালকে আমরা কি বলতে পারি? শৈশব স্তর, কৈশোর স্তর, প্রান্তীয় শৈশব স্তর না যৌবন স্তর? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে প্রান্তীয় শৈশব স্তর। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে অন্য একটি ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। জয় হিন্দ।